নমস্কার, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল কবিতা আমার স্বপ্নতে। আমি কিছুদিন ধরে পড়ছি একটি উপন্যাস, লকডাউন, দেবাশিস দত্ত রচিত। কিছুদিন যাবৎ আমি এই গল্পটি একটু বিরতিতে আছি, পড়া হচ্ছে না আমার এই উপন্যাসটি কিছু কারণে। যাই হোক, আমি আবার শুরু করছি সেই উপন্যাসটি। আমি দুঃখ প্রকাশ করছি তাঁদের কাছে যারা খুব মন দিয়ে শুনছিলেন আমার উপন্যাসটি, কারণ বিরতিতে এই উপন্যাসটির যে উৎসাহ ভরে আপনারা শুনছিলেন তার থেকে হয়তো একটু বিচ্যুত হয়ে গেছেন, হয়তো ভুলে গেছেন উপন্যাসটির গল্পের আগের অংশটি। তাই আমি খুব ছোট করে সেই গল্পটি একটু স্মরণ করিয়ে দিয়ে শুরু করছি আজকের পরবর্তী পর্ব ষষ্ঠ। আগে আমি আমার আগে পড়া অংশটি একটু ছোট করে আপনাদের শুনিয়ে দিচ্ছি। লকডাউন গল্পে গল্পকথক পেশায় একজন চিকিৎসক। তিনি ভূস্বর্গ কাশ্মীরের প্রাকৃতিক দৃশ্যের টানে প্রায়শই কাশ্মীর যান। বর্তমানে অবশ্য তার আরেকটি উদ্দেশ্য এই যাত্রার জন্যে তাকে উৎসাহিত করে। তার স্ত্রীর মৃত্যু হয় এই কাশ্মীরে এক দুরারোগ্য ব্যাধি, ব্রেন টিউমারে। তিনি কাশ্মীরে এসে স্বর্গত স্ত্রীর সুপ্তির অস্তিত্ব অনুভব করেন। 2020 সালে তার কাশ্মীর ভ্রমণ অভিজ্ঞতা ছিল একেবারে আলাদা, কারণ এখানে আসার ঠিক পরপরই কোভিড-19 বা করোনা মহামারীর প্রভাবে সারা দেশে লকডাউন ঘোষিত হয়। কথক উদ্দেশ্যহীনভাবে চলে আসেন দ্রাস উপত্যকায় এবং আশ্রয় পান ইয়াসিন খান নামক একটি কমবয়সী ওখানকার বাসিন্দার আস্তাবলে কিছু অর্থ বিনিময়ে। তাদের আতিথ্য বা ব্যবহার কথকের অন্য কাশ্মীরি যাদের সাথে তার এতদিনের পরিচিতি ছিল তাদের মতো নয় মনে হয়, বরং অনেক রূঢ়। সংসারের সদস্য ইয়াসিনের বৃদ্ধ আব্বু মিয়া হিদায়ত খান অসুস্থ, অশক্ত, এবং ইয়াসিনের ভাবি রুকসত। দিন যত যায় তাদের পরিবার কথকের বড় রহস্যজনক মনে হয়। পশু লোম বিক্রি ও ভুট্টার চাষ তাদের পেশা হলেও ইয়াসিন ছিল খুব সন্দেহজনক চরিত্র। তাদের পারিপার্শ্বিক পরিবেশও খুব নির্জন, জনবসতিবিহীন। ইতিমধ্যে প্রায় বিনা চিকিৎসায় মারা যান ইয়াসিনের আব্বু মিয়া হিদায়ত খান। মৃতদেহ কবরের জন্য নিয়ে যাওয়ার সময় ভাবি রুকসত কিছু ইঙ্গিত দিয়ে সতর্ক করে দেন কথককে। তাকে সে জানায় তার ও কথকের জীবন খুব বিপন্ন। কথক দুশ্চিন্তায় পড়ে যান, কারণ বলিষ্ঠ স্বাস্থ্যসম্পন্ন সেই চিকিৎসক অনুভব করেন তিনি কিছুদিন যাবৎ খুব দুর্বল ও তন্দ্রাচ্ছন্ন হয়ে থাকেন, যার কারণ তিনি খুঁজে পাচ্ছিলেন না। সেই রাতে কথক রুকসতের কথা মতো রাত্রি খাবারে দুধটা খান না ও রাত্রে কিছু ধস্তাধস্তির শব্দ শুনে ইয়াসিনের ঘরের দরজা ভেঙে দেখতে পান পাশবিক শক্তিতে বিকৃত মনস্ক 18 বছরের ইয়াসিন নিগ্রহ ও উৎপীড়ন করছে তার ভাবি রুকসতকে। কথক রুকসতকে বাঁচাতে তার সর্বশক্তি প্রয়োগ করে ঝাঁপিয়ে পড়েন ইয়াসিনের উপর, কিন্তু ইয়াসিন কুঠার জোগাড় করে কথককে যখন হত্যায় উদ্যত হয় তখন রুকসত 9mm পিস্তলের লক্ষ্যভেদী গুলিতে শেষ করে দেয় ইয়াসিনকে।
কথক ও রুকসত সেই রাতেই সেই দেহ পাহাড়ের উপর থেকে ফেলে দেয় খাদে। তারপর ফিরে এসে রুকসত বলতে শুরু করে কিভাবে ইয়াসিনের বড় দাদা জিহাদি আলতাফের দিবানি মাসুকা রুকসত শুধু ভালোবাসার টানে শ্রীনগরের মেধাবী ছাত্রী স্বনামধন্য ডক্টর বারির কন্যা এসে পড়ে এই নরকে। তারপর আজকের ষষ্ঠ পর্ব। ডক্টর বারির সাথে আমার সম্পর্ক যে কতটা গভীর তা ওর কাছে প্রকাশ করে লাভ নেই। আমি চেপে গেলাম। ওর সব কথা এখনো শোনা শেষ হয়নি। বললাম, তুমি বরং আলতাফের কথা বলো। কুপির হলদে আলোয় দেখলাম রুকসতের চোখ দুটো বিরোহিণী লায়লার মতো হয়ে গেল। ও থেমে থেমে বলতে লাগল, একদিন একা ঘর ছেড়ে ওর কাছে চলে এসেছিলাম। আলতাফও আমায় দিওয়ানা হয়ে ভালোবেসেছিল, কিন্তু চুপ করে গেল রুকসত। আমি ব্যস্ত হয়ে বললাম, কিন্তু কি? তারপর ওর কি হলো? রুকসতের বুক থেকে একটা হাহাকার ভরা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। হয়তো কান্না চাপার জন্য মুখটা বাঁদিকে ঘোরাতে চেষ্টা করল। স্পষ্ট দেখলাম ওর মুখে যন্ত্রণার একটা তাৎক্ষণিক অভিব্যক্তি ফুটে উঠেছে। কি হয়েছে ঘাড়ে? ও কিছু নয়। কিছু তো বটেই। দেখো রুকসত, আমি একজন সার্জন। আমি বেশ বুঝতে পারছি তোমার ঘাড়ে একটা ইনজুরি আছে। ওর চোখে আঁধার ঘনালো। গোলাপ পাপড়ির মতো ঠোঁটে বিষণ্ণ হাসি সাজিয়ে ও বলল, নেকড়েটা শেষবারের মতো এখানে দাঁত বসিয়েছিল। আমার সারা শরীরে আগুন ধরে গেল। চোয়াল শক্ত করে বললাম, এর আগে ওকে জাহান্নামে পাঠাওনি কেন? এবার রুকসত নির্মল হাসি হেসে বলল, আপনার জন্যে অপেক্ষা করছিলাম। একার কাঁধে ওর লাশ ওঠাতে পারতাম না যে। তারপর আবার বিষণ্ণ হয়ে গেল। একটু থেমে বলল, জানেন, কিছুদিন আগেও ইয়াসিন এমন ছিল না। জিহাদি আলতাফ খানের বেগম আমি। সে সময় ও আমাকে বেশ উঁচু নজরে দেখত। তখন এমন হাল ছিল না। আপনি এখানে আসার ঠিক 2 দিন আগে ও শহরে গিয়েছিল। কেন জানি না, সেখান থেকে ফিরেই হঠাৎ করে হেওয়ান হয়ে উঠল। তার কিছুদিন আগে থেকে আব্বু যেন কেমন যেন বেজান হয়ে যাচ্ছিলেন। তার কাছে সব বলতে চেষ্টা করেছিলাম, কিন্তু কাছাকাছি কারো সাহায্য চাওনি। এখানে জান পেহেচান তো দূরের কথা, দূর দূরান্ত পর্যন্ত ইনসানের বাস নেই। যারা এসেছিল তারা সব ভেড়াওয়ালা, ইয়াসিনের আপনা আদমি। হফতা নিয়ে কাজ করে। ওদের দিয়ে কিছুই হতো না। চুপচাপ আলতাফের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো পথ ছিল না। একটু দম নিল রুকসত। তারপর মাটির দিকে চোখ নামিয়ে বলল, হঠাৎ করে ছেলেটা সাইকোটিক হয়ে গেল, আর ঠিক তার 2 দিন পরেই আপনি এসে গেলেন। মনে হয়েছিল আপনি আল্লাহর ফরিস্তা। কিন্তু আপনার সম্পর্কে ওর মতলবটা জানার পর
আপনার জান বাঁচানোই আমার কাছে প্রধান হয়ে দাঁড়ালো। আমি একা কিছুই করতে পারতাম না। নিজেকে বাঁচানোর জন্য আপনার জান আমার কাছে বেশি কিমতি ছিল। ইয়াসিনের অনুমান ক্ষমতা ছিল মারাত্মক। সব দিক ওর নজরে থাকত। সরাসরি আপনার সাহায্য নিতে গেলে ও সবার আগে আপনাকে খতম করে দিত। একটা সন্দেহ থেকে প্রশ্ন করলাম, আমার কথা ভাবতে গিয়ে এতদিন অপেক্ষা করলে কেন? তোমার ঘরে তো এত অস্ত্র মজুদ ছিল, তার একটা দিয়েই তো ওর কাম তামাম করতে পারতে। রুখসাত ফিরানের জেদ থেকে একটা অদ্ভুত দর্শন চাবির রিং বের করল। তার সাথে ঝুলছিল একটা ছোট্ট চ্যাপ্টা রূপোর কৌটোর মতো জিনিস, আর 3টে 8 লিভারের গোদরেজ তালার চাবি। আমার দিকে দেখিয়ে বলল, একটু আগে ওর লাশের কোমর থেকে খুঁজে পেলাম। বুঝতে বাকি রইল না, এটা ইয়াসিনের অস্ত্র গুদামের চাবি। আমি যখন পোশাক পরে তৈরি হতে গিয়েছিলাম, রুখসত সেই সময় ওর দেহ তল্লাশি করে এটা পেয়েছে, আর সেটা দিয়ে ওপরের কুঠুরি খুলে AK-47টা নামিয়ে এনেছে। বললাম, স্ট্রিকনিন না হয় সবে ওর হাতে এসেছিল, কিন্তু এত দিনের মধ্যে ওর খাবারে আফিংটা তো মিশিয়ে দিতে পারতে। রুখসত এবার কোনো কথা না বলে আমার দিকে চাবির রিংটা এগিয়ে দিল। রিংয়ে গাঁথা চ্যাপ্টা জিনিসটার দিকে নজর দিলাম। 2.5 সেমি ব্যাস আর 1 সেমির কিছু কম উচ্চতার একটা রূপোর কৌটো, অনেকটা চীনাবাদামের কৌটোর মতো। গায়ে সূক্ষ্ম খোদাইয়ের কাজ। একটু নাড়াচাড়া করে বুঝলাম ভিতরে কিছু দানাদার বস্তু আছে। বামের কৌটো খোলার কৌশলে নখ দিয়ে খুঁটে খুঁটে টানতেই ঢাকনাটা খুলে গেল। কুপির আলোর কাছে ধরে দেখলাম ভেতরে সর্ষের মতো কিছু কালো কালো দানা রয়েছে। অবচেতনে মুখ দিয়ে ওপিয়াম শব্দটা বেরিয়ে এলো। রুখসত মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক চিনেছেন। নিজের কলিজার মতো করে এটাও সামলে রাখত। এগুলো ইয়াসিন পেত কোথা থেকে? রুখসত চোখ কুঁচকে হাসল, বলল, একবার বলে তো দেখুন জনাব, এক্ষুনি আপনার মস্তির জন্যে আর কি কি না হাজির করতে পারি। এ তুমি কি বলছো? এখানে অন্য কিছু, মানে ড্রাগসও? सही बोल रही हूँ जनाब। सही कीमत पर यासीन खान की डेरे में शेरनी का दूध भी मिल जाता। মনে মনে কিছুটা বল সঞ্চয় করে বললাম, তুমি তো আল্লাহকে মন থেকে মানো, তোমার কি মনে হয় এসব কাজ গুনাহ নয়? ইয়াসিনের সামনে আমার ভাবনার কোনো দাম ছিল না জনাব। কিছুক্ষণ আগে পর্যন্ত রুখসতের কথার মধ্যে যে প্রত্যয় লক্ষ্য করেছি, এই উত্তরে তার 10% খুঁজে পেলাম না। আমার গলা শুকিয়ে আসছে। স্বর্গের মতো সুন্দর এই কাশ্মীরের পাহাড়ি ঢালে রূপকথার বইয়ের ছবি থেকে তুলে আনা এক ফরেস্ট কটেজের মাঝে গড়ে উঠেছে মাদক আর মারণাস্ত্রের মহাভাণ্ডার। রুখসত অকপটে আরও কিছু সত্য প্রকাশ করে দিল। বুঝতে বাকি রইল না, নির্জন পাহাড়ে পশু লোমের ব্যবসার আড়ালে
হিদায়াত খানের তৃতীয়া পত্নীর ৩ কুলাঙ্গার সন্তান মিলে নেশার দ্রব্য আর অস্ত্র চালানের যে জমজমাট ব্যবসা ফেঁদে বসেছে, সেই বৃদ্ধ সম্ভবত তার কিছুই আন্দাজ করতে পারেননি। ইয়াসিনের ওপর ছিল গুদাম রক্ষার ভার, আর ওর ২ বড় ভাইয়ের দায়িত্বে ছিল ভেড়ার লোমের বস্তায় লুকিয়ে এজেন্টদের ডেরায় অস্ত্র আর ড্রাগস পৌঁছনো। কাশ্মীরি যুবদর্শনের সর্বনাশ করার এক মহাচক্র। রুখসত নিজের মুখে প্রকাশ না করলেও ততক্ষণে একটা বিষয় আমার কাছে আইসকেলের মতো স্বচ্ছ হয়ে গেছে। ১-২ মাসের ব্যাপার নয়, বেশ কিছুদিন ধরেই আফিং প্রয়োগ করে হিদায়াত খানকে অশক্ত করে ফেলা হয়েছিল। বৃদ্ধ সম্ভবত নীতিগতভাবে এই কাজের বিরোধী ছিলেন, তাই এমন ব্যবস্থা। তিনি কিছুটা নরম হয়ে পড়লে তার ৩ সুপুত্র ভেড়ার লোমের থলিতে ১-২ করে কালাশনিকভ আর চীনা 9mm ঢোকাতে শুরু করে। ইনওয়ার্ড এজেন্টের মাল যে কৌশলে এখানে আসতো, ঠিক সেইভাবেই আউটওয়ার্ড এজেন্টের ডেরায় মাল পৌঁছত। সড়ক পার থেকে মেষপালকদের হাতে হাতে আসতো আফিং, ব্রাউন সুগার, কোকেনের মতো নেশার বস্তু। রুখসতের কথায় আমার প্রাথমিক ধারণা হয়েছিল এটা ইয়াসিনদের ৩ ভাইয়ের নিজস্ব কারবার। এখন কিন্তু সন্দেহের তালিকায় আলতাফ খানের নামটাও উঠে আসছে। আমার ডিডাকশন বলছে অর্থ ও অস্ত্র এই দুটো হলো এই জিহাদের আবশ্যিক ২ মূলধন। একথা বিবেচনা করে তাত্ত্বিক জিহাদি নেতা আলতাফ খানও নিশ্চয়ই তার বৈমাত্রেয় ভাইদের এই অবৈধ কারবার চুপচাপ মেনে নিয়েছিল। তবে সে সম্ভবত তার আব্বু মিয়ার ওপর আফিং প্রয়োগের ব্যাপারটা জানত না। এবার বাকি রইল রুখসত বানু। আমার মতে তার স্বাধীন বিচার বুদ্ধি সেই দিনই লোপ পেয়েছিল যেদিন এক বিখ্যাত পিতার পরমা সুন্দরী মেধাবী কন্যা থেকে সে জিহাদি নেতা আলতাফ খানের দিওয়ানি মাসুকায় পরিণত হয়েছিল। কিছুক্ষণের জন্য বিহ্বল হয়ে পড়েছিলাম। রুখসতের ডাকে সম্বিত পেলাম। জনাব, আপকি চায়ে? গ্লাসটা ধরে মনে হলো ঠান্ডা হয়ে গেছে। রুখসত ব্যস্ত হয়ে উঠে আর ১ কাপ চা বানাতে যাচ্ছিল। দেখলাম ডান দিকে মাথা ঘোরাতে গিয়ে ও আবার কাঁধে হাত দিল। একটু ব্যস্ত হয়ে বললাম, তোমার ইনজুরি হয়েছে, আমার কাছে ফার্স্ট এড আছে। শুক্রিয়া জনাব। লকডাউনের এই ২ মাসে আমার সারা জিসমে ওরকম কত যে দাঁত নখের দাগ পড়েছে তার হিসেব নেই। ওগুলোর মতো এটাও এমনি সেরে যাবে। এই বিষয়ে আর কথা বলা শোভন হবে না। মারা যাবার পরেও একটা জাহান্নামের কীট যে এত জ্বালা রেখে যেতে পারে ভাবতে পারিনি। বুকের আগুন চেপে জিজ্ঞাসা করলাম, শয়তানটার মনে আলতাফের ফিরে আসার ভয় ছিল না? জানি না, এই কথা একবার বলেছিলাম। এমনভাবে তাকিয়েছিল যে আমার বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। ভয় হয়েছিল ক্ষমতার লোভে আলতাফকেই না খুন করে বসে। ভারী অবাক লাগলো, মাত্র ২ মাসের মধ্যে ইয়াসিন রাতারাতি এত ডেসপারেট হয়ে উঠল কেন? আমি জানি এই উপত্যকায় জিহাদিদের অনেক গ্রুপ অ্যাক্টিভ আছে। ও কি তবে আলতাফ খানের রাইভেল কোনো গ্রুপের সাহায্য পাচ্ছিল? রুখসতকে এই কথা বলে ভয় দেখানো উচিত হবে না। বললাম, আলতাফের কি হলো?
বললে না তো? বিরহীর আবেগ চোখে সাজিয়ে রুখসাত বলল, গত 4 বছরে ওর সাথে বিভিন্ন ডেরায় কাটিয়েছি। কোথাও 3 দিন, কোথাও 7 দিন, কোথাও 1 মাস। ও কাছে থাকলে আমায় ভালোবাসায় ভরিয়ে দিত, কিন্তু বেশি দিন ওকে কাছে পেতাম না। তারপর মাস 4 আগে একদিন আমাকে নিয়ে এলো এখানে, আব্বু মিয়ার আশ্রয়ে। বেশ কদিন এখানে ছিল। নিজে হাতে বন্দুক, পিস্তল, কালাশনিকভ চালাতে শেখালো। বলতো আমার নিজের হেফাজতের জন্য। এটুকু বলার পর ওর মুখটা আবার উজ্জ্বল হয়ে উঠল। বলল, জানেন বন্দুক পিস্তলের সাথে আমার কত দিনের ইয়ারানা? শুনে আঁতকে উঠেছিলাম। রুখসাত সেটা লক্ষ্য করে হেসে ফেলে বলল, ভয় পাবেন না জনাব। আইসিএসির পর মামুজানের উৎসাহে এয়ার রাইফেল আর পিস্তল শুটিংয়ে ট্রেনিং জয়েন করেছিলাম। জানেন তো 2016-এ যখন শ্রীনগর ছাড়লাম, সেই মার্চে 50 মিটার পিস্তল শুটিংয়ে স্টেট চ্যাম্পিয়ন হয়েছিলাম। আমার যা পয়েন্ট ছিল, ঘর না ছাড়লে ইনশাআল্লাহ ন্যাশনালেও মেডেল মিলে যেত। এটুকু বলেই আবার কোথায় যেন হারিয়ে গেল রুখসাত। চকিতে কয়েক ঘন্টা আগে ঘটে যাওয়া হাড় হিম করা মুহূর্তটা মনে পড়ে গেল। অনুভব করলাম হৃদস্পন্দন দ্বিগুণ হয়ে উঠেছে। বুঝতে পারলাম কেন ষাঁড়ের চোখ বিদ্ধ করতে ওর একটুও ভুল হয়নি। একটা নিরীহ মানুষের প্রাণ ওর কাছে তখন অলিম্পিকের মেডেল। কিছুক্ষণের জন্যে এলোমেলো হয়ে যাওয়া মনটাকে বাগে এনে ওর দিকে তাকালাম। রুখসাত আবার উদাস হয়ে গেছে। প্রসঙ্গ বদলে জিজ্ঞাসা করলাম, আলতাফের কি হলো? কিছু খুঁজে ফেরা দৃষ্টিতে দেয়ালে সাজানো কাবার ছবিটার দিকে চেয়ে বলতে লাগল, জানেন আগে কখনো এতদিনের জন্য বাড়ির বাইরে থাকেনি। 7-8 দিনের মধ্যে একবার দেখা করে গেছে, কিন্তু এবার 3 মাস হয়ে গেল। বলেছিল মুজফ্ফরাবাদ যাবে। এর আগেও তো কতবার গেছে, 7 দিনে ফিরে এসেছে। কিন্তু এবার কি যে হলো। আগে ইয়াসিনই সড়ক পারের খবর এনে দিত। লকডাউনের 2 মাস কোনো খবর আসেনি। আর এখন যে কি হবে? ওর গলাটা বুঝে এলো। সান্ত্বনা দিয়ে বললাম, হয়তো আলতাফও আমার মতোই লকডাউনে আটকে গেছে কোথাও। ঠিক এসে যাবে, তোমার ভালোবাসার টানেই ফিরে আসবে। হ্যাঁ জানি, আমাকে সারা জীবন শহরের পথ চেয়ে অপেক্ষা করতে হবে। আমি যে জিহাদের বিবি। তারপর উঠে দাঁড়িয়ে দেরাজের ওপর রাখা পিস্তলটা ফিরহানের জেবে ঢোকাতে ঢোকাতে বলল, সাবজি ভোর হয়ে আসছে, আপনাকে লম্বা সফর করতে হবে। আপনি এই চারপাইতে একটু গড়িয়ে নিন, আমিও ঘরে যাচ্ছি। ও চলে যাচ্ছিল। অপসৃয়মান রুখসাতের গালে কুপির আলোর লালচে আভা। আমি পিছু ডাকলাম, রুখসাত। ও ফিরে দাঁড়ালো। কৌতুকের স্বরে বললাম, আচ্ছা তুমি যে এত কথা আমায় বলে দিলে, আমি যদি পুলিশকে সব জানিয়ে দিই? রুখসাত আবার হাসল। তারপর বলল, আমার উমর আপনার চেয়ে অনেক কম হতে পারে, কিন্তু এই 25 বছরের জীবনে
আমি আপনার থেকে অনেক বেশি মানুষ চিনেছি, দুনিয়া দেখেছি। জনাব, আপনাদের ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের খাতায় মোস্ট ওয়ান্টেড জিহাদি আলতাফ খানের বিবি আমি। ঠিক মানুষকে না চিনলে কি এত কথা বলতাম, না তাকে নিরাপদে রুখসত করতাম? ওর কাছ থেকে বিদায় নেয়ার আগে জ্যাকেটের পকেটে হাত ঢুকিয়ে একটা খাম বের করলাম, ওর দিকে বাড়িয়ে দিয়ে বললাম, এটা রাখো, এতে 20,000 টাকা আছে। কিছু রাহা খরচ ছাড়া আমার কাছে আর ক্যাশ নেই, থাকলে সেটাও দিয়ে যেতাম। ইয়াসিনের কথা মতো ওকে 2 মাসের টাকা বাকিটা কাল মিটিয়ে দিয়েছিলাম। আজ এটা তুমি রাখো, আলতাফ ফিরতে দেরি হলে এটা তোমার কাজে লাগবে। জিন্দা থাকলে টাকা তো দরকার, কিন্তু আপনি আমাদের মেহমান, আপনার থেকে এটা আমি নিতে পারবো না। বলতে বলতে আধার নামা চোখে আমার দিকে তাকালো রুখসত। গত রাতে ওর হাত পায়ের বাঁধন খুলতে গিয়ে সামান্য স্পর্শ করতে হয়েছিল, সেটা নিতান্তই অনৈচ্ছিক ছিল। এবার স্নেহ ভরে ওর হাতটা ধরে বললাম, তোমার কোনো বড় ভাই দিলেও তুমি কি এটা ফিরিয়ে দিতে? রুখসত আর কোনো কথা বলেনি। শ্রীনগর এয়ারপোর্টে ওয়াইফাই কাজ করছে, দিল্লির ফ্লাইটের জন্য অপেক্ষা করছি। ঘুম তাড়াতে মোবাইল খুলে বিগত 2 মাসের নিউজ ফিডগুলো চেক করতে লাগলাম। এতদিন তথ্যময় জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে থেকেছি, কিন্তু এখন আর সেভাবে থাকা চলবে না। লকডাউনের শেষে সেই বিরক্তিকর দৈনন্দিতায় ফেরার আগে এই লম্বা অবকাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলোর সম্পর্কে আপডেট হয়ে নিতে হবে। সোয়াইপ করতে করতে টোটাল লকডাউনের ঠিক 2 দিন আগের একটা খবরে চোখ আটকে গেল। এতদিন এসব খবর দেখে প্রতিক্রিয়াহীনভাবে উপেক্ষা করে এসেছি, কিন্তু এই মুহূর্তে সেটা দেখার সাথে সাথে হৃৎপিণ্ডটা যেন স্তব্ধ হয়ে গেল। দ্য মোস্ট ওয়ান্টেড কাশ্মীর টেররিস্ট Altaf Khan died in an ambush near LOC, 22nd March 2020। অর্থাৎ আমি এখানে আটকে পড়ার 2 দিন আগের ঘটনা। ভাবতে পারিনি হিংস্রতার শেষ অঙ্কটা এইভাবে মিলে যাবে। শয়তানটা তাহলে এসব জেনে বুঝেই পথে নেমেছিল। আলতাফ আর ফিরবে না নিশ্চিত হতে অসহায় রুখসতের শরীরটাকে ক্যানভাস করে রাতের পর রাত তার উপর নখ আর দাঁত দিয়ে ছবি এঁকেছিল। পরিবার আর ব্যবসায় পূর্ণ কর্তৃত্ব কায়েম করতে নিজের বৃদ্ধ বাপকে ঠেলে দিয়েছিল নিশ্চিত মৃত্যুর দিকে। মাঝখানে আমি ছিলাম একটা কুড়িয়ে পাওয়া শিক্ষা। বোর্ডিং অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। একটা ঘোরের মধ্যে দিয়ে এসে নিজের আসনে বসেছি। আবেগহীন ভঙ্গিতে আকাশে ডানা মেলে দিয়েছে ইন্ডিগোর দিল্লিগামী উড়ান 6E2197। চোখের নিচ দিয়ে নির্মম কাশ্মীর ঘাঁটি হারিয়ে যাচ্ছে ধোঁয়াটে মেঘের আড়ালে। আজকের মতো শেষ হলো আজকের 6ষ্ঠ পর্ব, কিন্তু আমাদের রহস্য ও রোমাঞ্চ এখনো শেষ হয়নি। আজকের মতো শেষ করলাম। ভালো থাকবেন। ধন্যবাদ।